টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, চালক সহ নিহত ৪। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একজনের। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের পর কমে এসেছে পুশিন, গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার, রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। যমুনার পানি বৃদ্ধির সাথে তীব্র হচ্ছে নদী ভাঙ্গন, জামালপুরের মন্নিয়া দ্বীপ চরে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, মাথা গোজার ঠাঁই টিকিয়ে রাখার আকুতি স্থানীয়দের। আগের ভিড়ে ভাঙ্গে এই জায়গায় 6 মাস ধরে আমার আসি, আমি এই জায়গা থেকে ভাঙ্গে না, অন্য জায়গায় জানি। সুখের সংসার ছিল, নদী ভাঙ্গার বিরুদ্ধে আমরা থাকতে পারতেছি না। সরকারের কাছে অনেক মানববন্ধন করলাম, অনেক চেষ্টা করলে কোনো কিছু হচ্ছে না। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন চালক সহ 4 জন। ভোর 4:30টার দিকে সখীপুর সাগর দিঘি সড়কের কালিয়া ঘোনার চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সখীপুর সাগর দিঘি সড়কের পাশে বাস বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় ঢাকামুখী মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানের চালক ও হেলপার সহ 4 জন। আহত হন ট্রাকে থাকা 1 জন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন। হাম উপসর্গে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম উপসর্গে প্রাণ গেছে 67 জনের। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 48 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 258 জন রোগী। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহেও মৃত্যু হয়েছে 1 জনের। 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 36 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালেও। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, আজ নতুন আক্রান্ত কতজন? সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। যদি বলি, কুমিল্লা কিন্তু হামের যে সংক্রমণ নিয়ে প্রতিদিনই কিন্তু রোগী ভর্তি হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু 20 থেকে 30 জনের মতো করে গড়ে ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু 22 জন রোগী ভর্তি হয়েছে। তো এই বিষয়ে আসলে যারা চিকিৎসক রয়েছেন বলছেন যে এ পর্যন্ত কিন্তু কুমিল্লায় প্রায় 1725 জন হাম সংক্রমণ নিয়ে রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে 110 জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে এই পর্যন্ত কিন্তু কুমিল্লায় 11 শিশুর মৃত্যু হয়েছে এবং 1 শিশুর হামে মৃত্যু হয়েছে, সেটি শনাক্ত হয়েছে। তো চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে তাদের যে বিশেষ করে ছোট ছোট শিশুদের বেলায় কিন্তু তাদের যাদের বয়স 1 বছর থেকে 6 মাস, তাদের কিন্তু বেশিরভাগ পুষ্টিহীনতা পাচ্ছেন এবং পুষ্টিহীনতার কারণে যাদের অল্প রোগ হলেই কিন্তু তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। তো ফলে তারা চিকিৎসকরা বলছেন এখানে চিকিৎসা করা হচ্ছে এবং আশানুরূপ তারা ফলও পাচ্ছেন। তবে বিপত্তির জায়গায় সেটি হচ্ছে আসলে গেল 2 বছরে যে বিশেষ করে যারা হামের টিকা নেয়নি তাদের ক্ষেত্রেই কিন্তু আসলে সংক্রমণটা বেশি ছড়াচ্ছে। এই পর্যন্ত এই ধরনের রোগীর সংখ্যা বেশি। তো সব মিলে কুমিল্লার হাম পরিস্থিতি যদি বলি, প্রতিদিনই গড়ে কিন্তু 20 থেকে 30 জন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিয়ে বাড়িও ফিরছেন। জ্যোতি।
খোকন, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে গত 24 ঘন্টায় সীমান্তগুলোতে নতুন করে আর কোনো পুশিন চেষ্টার খবর পাওয়া যায়নি। লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ে সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তগুলোতে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক পাহারায় রয়েছেন। কোনো এলাকার বাসিন্দারা রাত জেগে পাহারাও দিচ্ছেন। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য জানব সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে। তিনি আছেন পঞ্চগড় সীমান্তে। তুহিন, সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর বিজিবির নজরদারি কতটা বৃদ্ধি করা হয়েছে, একটু বিস্তারিত জানান। যদি নজরদারি বৃদ্ধির কারণে আপাতত এই এলাকায় অনেকটা শান্ত মনে হচ্ছে, তবে পুরো তেঁতুলিয়া পর্যটন এলাকা বলা হয়, পুরো পর্যটন এলাকা একটা থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ এই এলাকার মানুষ যারা পর্যটন নির্ভর, বা আমার পেছনে যে নদী দেখছেন, এখানে নদীতে মাছ ধরা, পাথর তোলা, নানান কাজে সবসময় মানুষ এখানে স্থানীয় অধিবাসীরা যারা ছোটোখাটো এই কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের একটি বড় অংশ কিন্তু এখানে সবসময় একটু গমগম অবস্থা থাকে, পর্যটকরাও থাকে। সেই অবস্থাটা কিন্তু একদমই নেই বললেই চলে। কারণ এই উত্তেজনাপূর্ণ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বিএসএফ খুব কাছাকাছি, একদম শূন্য রেখার কাছাকাছি তাদের যে চেকপোস্টগুলো, সেই চেকপোস্টগুলোতে তারা শক্ত অবস্থানে আছে। পাশাপাশি বিজিবি আমাদের এখানে সংখ্যায় কম হলেও তারা খুব ঘন ঘন টহল দিচ্ছেন, মানে কোনোভাবেই যেন নজরদারি এড়িয়ে বাইরে না যায়। এই নানান আতঙ্কের ভিতরে কিছুটা দুর্ভোগের চিত্র আমি যদি আমাদের কথা বলতে চাই, এখানে আমাদের স্থানীয় প্রতিনিধি রনি মিয়াজি, তিনি মানুষের দুঃখ দুর্দশা খুব কাছে থেকে দেখেছেন যে এই আতঙ্কের কারণে কি অবস্থা হয়েছে এলাকার, আপনি যদি সংক্ষেপে একটু বলেন। আসলে সীমান্ত পারের মানুষ যারা আছে তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা যদিও রাত জেগে পাহারা দিচ্ছে, বিজিবিকে সহযোগিতা করছে, কিন্তু তাদের কিন্তু জীবিকার মধ্যে কিন্তু একটা টান পড়েছে। আমরা দেখেছি যারা জেলে আছে তারা নদীতে মাছ ধরতে পারছে না, যারা পাথর শ্রমিক রয়েছে তারা পাথর তুলতে পারছে না, যারা কৃষক তারা তাদের গৃহপালিত পশু তারা এবং কৃষিতে কাজ করতে পারছেন না, ফলে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। সীমান্ত এলাকার মানুষ যারা আছে তারা কিন্তু একবার শুনশান নীরবতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বুঝতে পারছি যদি এই শুনশান নীরবতার ভেতরে কিন্তু একটু সবার একটু সন্দেহ, যে কারণ এই এলাকাটা প্রচুর বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত, চা বাগান, নদী এবং ঝোপঝাড়ের এই সুযোগটি নিয়ে যে কোনো সময় বিএসএফ আবারও ঠেলে দিতে পারে এমন আশঙ্কা এলাকাবাসী করছেন। সেই আশঙ্কাকে মাথায় রেখে বিজিবি তার টহল এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তাদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জ্যোতি। তুহিন, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ পৌর শহরের পাচুরিয়া খাল এখন মৃতপ্রায়। পরিবেশ দূষণ আর জমে থাকা কচুরিপানায় স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ। ভাগাড়ে পরিণত হয়েছে জলাশয়টি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা আর সচেতনতার অভাবে খালটি এখন শহরের জন্য অভিশাপ। কচুরিপানায় ঠাসা বিস্তীর্ণ এই জলাশয় কোনো ডোবা বা মরা পুকুর নয়, বরং পাচুরিয়া খাল। গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালটি মিশেছে টুঙ্গিপাড়ার বর্ণিবাওরে। সব মিলিয়ে দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, কিন্তু পরিবেশ দূষণ আর সংস্কারের অভাবে পাচুরিয়া খাল এখন রীতিমতো ভাগাড়। অন্তত 2 কিলোমিটার ঢাকা পড়েছে ঘন কচুরিপানায়। আবর্জনার স্তূপ জমে পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। উৎকট গন্ধে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ। তার উপর মশামাছির উপদ্রব তো আছেই, ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ছাড়াও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ বাড়ছে। এই কচুরি ছাতেনতলা থেকে শুরু করে পাচড়িয়া নিউ মার্কেট, তোমার মারাত্মক সমস্যা। মানুষ দারুণ ভোগান্তির ভিতরে আছে, পানি পচে যাচ্ছে, খুব অসুবিধা, মশা মাছির উপদ্রব, মানে মারাত্মক খারাপ অবস্থা। যে সরকার থেকে অনেক জায়গায় ঘাটও আছে, এই ঘাটও ব্যবহার করা যাচ্ছে না, মানুষ নামতে পারছে না জলে। তারপরে ট্যাপের যে লাইন, পৌরসভার যে লাইনের যে অবস্থাতে পানির লাইন, এতে পানিও পাচ্ছি না ঠিকমতো, ঘাটের পানিও ব্যবহার করতে পারতেছি না। বারবার বলার পরও খালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষ নিষ্ক্রিয়। আবর্জনার স্তূপ অপসারণ করে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা ও সংস্কারের দাবি স্থানীয়দের। কালকে আমার ঠাকুরমা ওই খাল পাড়ে গেছে, 4.5 হাত একটা কেউটো সাপের খোসা পাওয়া গেছে, কাল কেউটো এই বড় তার ফনা। তারপরে যে পরিমাণে মশামাছি হচ্ছে, থাকার মতন কোনো পরিবেশই নেই। মশার উপদ্রবতায় তো বাড়ি ঘরে টিকাই যায় না। বিগত কয়েক বছর, 2 বছর ধরে এভাবে পড়ে আছে, সরকারি কোনো উদ্যোগ এখানে আসতেছে না। পৌর
কর্তৃপক্ষের আশ্বাস, খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে দ্রুত পদক্ষেপ। ইদানিং আবার সেখানে কচুরিপানা জমা হয়েছে, তো আমরা আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে দিয়ে আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দিব এবং এই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। জলাশয়ে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে নদী ভাঙন। জামালপুরের ইসলামপুর উপজেলার মন্নিয়াদ্বীপ চরে প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। দরবেশ আলী ও রোশন আরা দম্পতি এই সংসার গড়েছেন 25টি বছর ধরে। চোখের সামনে যমুনায় বিলীন হতে যাওয়া ভিটা থেকে ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন তারা। এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন, মাথা গোজার ঠাঁই হবে কোথায়? আমাদের সুখের সংসার ছিল, নদী ভাঙ্গার বিরুদ্ধে আমরা থাকতে পারতেছি না। আমরা অনেক কষ্টে বিড়া বাড়ি ত্যাগ করবেছি। আমরা কই যাবো না যাবো নিজেও কইতে পারি না, আল্লাহ ছাড়া। মনের আক্ষেপ দুঃখ বুঝেন নাই, তো কষ্ট করে বাড়ি ঘর করলাম, থার বসে থাইল না। অর্ধশত বছরের মন্নিয়া দ্বীপচর 1.5 বছরের নদী ভাঙনে আজ অস্তিত্ব সংকটে। গত 2 মাসে শতাধিক বসতভিটা গেছে নদীতে। প্রায় 400 মিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। ঝুঁকিতে বিদ্যালয়, বাজার, মাদ্রাসা, মসজিদ, সৌরবিদ্যুৎ প্রকল্প ও বিদ্যুতের খুঁটি। এই বিজি ভিটার দ্বারা আছে, এটা হলো 35 বছরের ভিটা। এরপর থেকে এর ভাঙতেই আছে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। আগের ভিড়ে ভাঙে এই জায়গায় 6 মাস ধরে আমার আসি, আমি এই জায়গা থেকে ভাঙিয়ে না অন্য জায়গায় জানি। সরকারের কাছে অনেক মানববন্ধন করলাম, অনেক চেষ্টা করলে কোনো কিছুই হচ্ছে না। সরকারি সহায়তা না পেয়ে নিজেরাই অর্থ তুলে ও প্রবাসীদের সহযোগিতায় জিওব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছিল চরবাসী। তবে অর্থ সংকটে বন্ধ হয়ে আছে সেই চেষ্টাও। আমরা যে টাকা উঠাইছিলাম এই টাকা বস্তা কেনার পরে আমাদের কাজ করব, এই টাকা আমাদের এলাকার নাই। 6 মাস ধরে চেষ্টা করতেছি, এনে আমাদের কোনো কাজ হইতেছে না, জায়গা যাইতে আছি। এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। নেক্সট কাজের পরে মরফোলজিক্যাল বিহেভিয়ার, হাইড্রোলজিক্যাল বিহেভিয়ারগুলোও টোটাল হিস্টোরি অ্যানালাইসিস করে এবং তারপর প্রকল্প নিতে হবে। আদারওয়াইজ ছোটোখাটো কাজ করে এখানে অর্থ ব্যয় ছাড়া খুব একটা ফলপ্রসূ পাওয়া যাবে না। নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষগুলোর একটাই দাবি, স্থায়ী বাঁধ ও নদী শাসনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হোক মন্নিয়াচরকে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। বাংলাদেশের 32টি জেলার 100 উপজেলা চরাঞ্চলে 1.5 কোটিরও বেশি মানুষের বসবাস। তবে স্বাধীনতার 55 বছর পেরোলেও শিক্ষা, চিকিৎসা সহ সব দিক থেকেই পিছিয়ে এই অঞ্চলের মানুষ। চরাঞ্চলের দারিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়ন সহ স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চর মন্ত্রণালয় ও বাজেটের দাবি করেছে বাংলাদেশ চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম জেলার 72% মানুষের বসবাস দারিদ্র্য সীমার নিচে। শিক্ষা, চিকিৎসা সহ সব দিক থেকেই পিছিয়ে এই অঞ্চলের মানুষ। শুধু মৌলিক চাহিদাই নয়, প্রকৃতি ও রুড়ো এই জনপদের সাথে। তীব্র নদী ভাঙনে প্রতিবছর সহায় সম্বল হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে গড়ে 2500 পরিবার। এছাড়া প্রতিনিয়তই এই অঞ্চলের মানুষ টিকে আছে বন্যা, খরা, তীব্র শৈত্যপ্রবাহ সহ নানা দুর্যোগের সাথে যুদ্ধ করে। 33 বার বাড়ি ভাঙছি আমি। 18 বিঘা সম্পত্তি, তার মধ্যে আমার 17 বিঘা চলে গেছে নদীর গর্ভে, আর 1 বিঘা মাটি বেঁধে আমার বাড়ি। চরের মধ্যে সমস্যা সেই খারাপ, ছোট থেকে পড়বার না পাই বিয়ে দিই, ছোট বয়সে নিতে বিয়ে দিই। ভোটের সময় আমাদের অধিকার থাকে, কিন্তু ভোট চলে গেলে আমাদের কোনো অধিকার নেই, কেউ আমাদেরকে দেখতেও আসে না। স্থানীয়রা বলছেন, স্বাধীনতার 55 বছর পেরোলেও কুড়িগ্রাম সহ দেশের অন্যান্য চরাঞ্চলগুলোতে নেই কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নে বিশেষায়িত নীতিমালা কিংবা দীর্ঘমেয়াদী মেগা পরিকল্পনা। এছাড়া নেই সুনির্দিষ্ট বাজেটও।
বরাদ্দ যা হয় শহরের মানুষের সব কিছু খায়, এলাকার মানুষ যেমন আর তেমনই হলো, গরিব গরিবই হলো, বড় লোক বড় লোকই হলো। দুর্যোগ হলে বন্যা হলে তখন অনেকেই ত্রাণ দেয়, ত্রাণ দিলে ত্রাণটা খাইলে শেষ, আর কর্মটা থাকলে আমরা সারা জীবন করি খেতে পারবো। সরকার যে বাজেট করে শহর থেকে ওই বাজেট খেতে খেতে চলের মানুষ কোনো বাজেটে পায় না, নাগরিক সুবিধা বঞ্চিত থাকে। সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য যেমন আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে, তেমনি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দরকার আলাদা চর মন্ত্রণালয় এবং বাজেট। চর বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তখন সমস্ত কাজগুলো জীবনমান উন্নয়নে অর্থাৎ চরবাসীর জন্য এটা কার্যকর হবে। এই জন্য আমাদের দাবি চর বিষয়ক মন্ত্রণালয় চাই এবং করতে হবে। আলাদা বাজেট থাকে, তাহলে এই বাজেটের মধ্য দিয়ে হলেও চরবাসীকে আমরা উপকার করতে পারবো। সরকারি বেসরকারি সংস্থার তথ্যমতে দেশের ৩২টি জেলার ১০০টি উপজেলার চরাঞ্চলে ১.৫ কোটিরও বেশি মানুষের বসবাস। এসব জেলায় বন্যা, নদী ভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বছরে প্রায় ১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $২৫ কোটি। জারিন অর্নি, যমুনা নিউজ। মাদারীপুরে হত্যা ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে আসামিদের অনুসারীরা। এই ঘটনায় আরও ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের পুরাতন বেসিক শিল্পনগরী এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সবুজকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ চৌকিদারকেও গ্রেফতার করা হয়। এ সময় আসামি পক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করে। আসামিকে গ্রেফতারে বাধা দেয় এবং থানার সামনে হট্টগোল শুরু করে। গ্রেফতারের ২ জনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় থানার সামনে থেকে আরও ৫ জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে বয়সে স্বপ্ন দেখার কথা, নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই শেকলবন্দি জীবন কাটছে মানিকগঞ্জের এক তরুণীর। এক সময় পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন তিনি, কিন্তু মানসিক ভারসাম্য হারানোর পর প্রায় ৩ বছর ধরে বাড়ির উঠোনের একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় তাকে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না দরিদ্র পরিবার। মেয়ের নিরাপত্তার কথা ভেবেই বেঁধে রাখতে বাধ্য হওয়ার কথা বলছেন বাবা মা। একসময় যে চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, আজ সেই চোখে শুধুই শূন্যতা। যে পা একদিন পুলিশের পোশাক পরে দেশের সেবায় ছুটে চলার স্বপ্ন দেখত, সেই পায়ে আজ শেকল। বাড়ির উঠানের এই গাছ ঘিরেই এখন সীমাবদ্ধ আখি আক্তারের পৃথিবী। শিকল মুক্ত ভাবে চলতে চাও না তুমি? চাও। চাই। আমার শিকল খুলে ধরনের খারাপ ছাত্র নিয়ে এখন খোলা, ওই যে কয় আমার নাক বড়, আমি ভালো ছাত্রী, এই যে হিসেরা খারাপ ছাত্রী ছাড়া তো এটি মনে হয় সরকারি স্কুলে ছবি করছি। আমি এই আবল তাবল হয়েছে কত করবো নেন দিই পড়ালেখা, আবার মেঘেও বিজাইছে, আমার খাওয়ার তাও দেয় নাই। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদরা গ্রামের এই তরুণী স্থানীয় তেওতা একাডেমিতে ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। স্বপ্ন ছিল পুলিশ সদস্য হওয়ার, কিন্তু এসএসসিতে অংশ নেওয়ার আগেই মানসিক ভারসাম্য হারিয়ে থমকে যায় পথ চলা। ৩ বছর ধরে শেকলবন্দি হয়ে কাটছে জীবন। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না দরিদ্র পরিবার। হোটেলে কাম করলে ৩০০ টাকা দিল, তাহলে আমার সংসারটা চালানো, চিকিৎসা করবো কেন? আর কিস্তি মিস্তি তুললে তো দেবো ক্লান্ত, দিয়ে পারি না চিকিৎসা করি না, লাখ 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 টাকার দরকার, আমি পাবো পারি। আমি চিকিৎসা করে ভাবতেছি না, আবার এই যে ঘরের মধ্যে যদি আটকায় থুই তো ফাঁস নিতে চাই। সারাদিন বাইরে রাহি, রাতে আবার ঘরে নিয়ে তালা দিচ্ছি। তালা দিলেন কেন? তালা দিয়ে জায়গায় জায়গায় চলে যায়, গালাগালি করে, এই বাসাল যায়, বুয়ালি যায়, শিবালা যায়। স্থানীয়রা বলছেন, চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারে আখি। তাই প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। টাইফয়েড হয়েছিল, তারপর থেকে গার্জিয়ান তো আসলে ওইরকম সচেতন না, তারা কবিরাজ এটা ওটা এক একজনের কাছে নিছে, তো আস্তে আস্তে এরকম বাড়ছে আর কমে নাই, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। যদি এই সরকার আখির পাশে এসে দাঁড়ায় এবং একটু সহযোগিতা করে, হয়তো পরিবারটি বেঁচে যাবে। আখির শেকলবন্দি জীবনের কথা জানতে পেরে তার চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা অবশ্যই তার বিষয়ে খোঁজ নেব এবং তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করব। এবং আমি অনুরোধ করব, যেসব পরিবারে মানসিক রোগাক্রান্ত এই রোগীরা আছেন, তাদেরকে বোঝা মনে না করে আপনি যদি না পারেন তার চিকিৎসা করতে, আমাদেরকে অবহিত করুন।
সরকারের পক্ষ থেকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা আখির জীবন আজ সীমাবদ্ধ বাড়ির উঠান ঘিরে। পরিবারের আশা প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তাদের একমাত্র মেয়ে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। লালমনিরহাটে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের বাবা। সোমবার রাতে আদিতমারি উপজেলার সারপুকুর বাজারে এই ঘটনা ঘটে। নিহতের নাম লিয়াকত আলী লাদেন। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে লাদেন রাব্বি সহ কয়েকজন বাজারে আড্ডা দিচ্ছিল। একসময় লাদেনকে নেশাখোর বলে রাব্বি। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাব্বিকে থাপ্পড় দেয় লাদেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়। নিহতের স্বজনদের অভিযোগ, গতরাতে বাজারে যাওয়ার সময় লাদেনের উপর হামলা চালায় রাব্বির বড় ভাই। ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম করে। আহত অবস্থায় হাসপাতালে নিলে লাদেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় নিহতের স্বজন, প্রতিবেশীরা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।